আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকের সিভিক্স সপ্তম অধ্যায়ের পঞ্চম লেকচারে উপনীত হয়েছি। তোমরা সবাই কে কোন জায়গা থেকে দেখছো এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলবে। তো আজকের ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের পঞ্চম লেকচার পড়ব এবং আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ব, কেমন? এবং আমি তোমাদের ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ টপিকস এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সিকিউ বা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন সহ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। ইতিপূর্বে যারা ক্লাস করেছো তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাসগুলো কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এই অধ্যায় অত্যন্ত বড় একটি অধ্যায় এবং এখান থেকে কোন কোন এমসিকিউগুলো আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে তোমাদের অনেকেরই সন্দেহ আছে, অনেকেরই দুশ্চিন্তা আছে, অনেকেই তোমরা জানো না। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু এমসিকিউ সম্পর্কে জানবো। আমাদের সাথে ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। মোহাম্মদ রাহাত যুক্ত হয়েছে এবং আমিনুল ইসলাম নাবিল যুক্ত হয়েছে, আলফি যুক্ত হয়েছে, আরফাত ইসলাম সোহাগ যুক্ত হয়েছে, আনিকা জাহান তাকুয়া যুক্ত হয়েছে এবং ফাহিম ফাহাদ যুক্ত হয়েছে এবং আরও যারা যুক্ত হয়েছে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আমি জানি তোমরা অত্যন্ত আগ্রহ নিয়েই আজকের ক্লাসটির জন্য অপেক্ষা করছিলে, এই জন্য তোমাদের সময় নষ্ট করব না। তবে তোমরা আজকের ক্লাসটি যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখতে পারো, ঠিক আছে? উম্মে সালেম যুক্ত হয়েছে আমাদের সাথে এবং যারাই যুক্ত হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে একদম শেষ পর্যায়ে চলে আসছে। এমসিকিউর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো মাহিদুল ইসলাম রোহান যুক্ত হয়েছে আমাদের সাথে, মাওয়া যুক্ত হয়েছে, কেয়ামনি যুক্ত হয়েছে এবং ঋতু যুক্ত হয়েছে, জ্যোতি যুক্ত হয়েছে এবং সুরাত হাসানকে মেনশন করেছে। আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা পড়বো, রংপুর থেকে আলফি যুক্ত হয়েছে, আনিতা রহমান যুক্ত হয়েছে আমাদের সাথে, অমিত হাসান যুক্ত হয়েছে। হ্যালো অমিত, তুমি কেমন আছো? এবং ঋতু যুক্ত হয়েছে, আমি ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা থেকে দেখি তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টস করো। আর আমরা আজকের আলোচনায় চলে যাই আস্তে আস্তে, যাতে তোমাদের সময় নষ্ট না হয়, সময় অপচয় না হয়। তো আজকে আমরা যেই স্লাইডটিকে পড়বো সেই স্লাইডে চলে যাই। অনেকগুলো এখানে দেখো, অনেকগুলো কিন্তু স্লাইড আমরা এখানে ইনক্লুড করেছিলাম। তো অনেক পড়া ছিল আসলে, এখানে বড় একটা অধ্যায়, সবচেয়ে বড় অধ্যায় তোমাদের সিভিক্সের মধ্যে। তো গত ক্লাসে আমরা যেটুকু পড়েছিলাম সেইটুকু থেকে আমরা আজকের ক্লাসটি শুরু করি এবং এখান থেকেই আমরা শুরু করে দিই, কেমন? এখান থেকেই শুরু করি। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা পরিচালিত হয় তাকে কি বলে? এটা কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও। এটা শুধু একটা প্রশ্ন না, এটা জ্ঞানমূলক প্রশ্নের একটা উত্তরও। সাদিয়া আফরিন যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে, মোহাম্মদ রাহাত যুক্ত হয়েছেন বরিশাল থেকে, ফাহিম যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, হামদান হুসাইন কুমিল্লা থেকে। কুমিল্লা কোন জায়গা থেকে? এবং দিবা যুক্ত হয়েছেন, মহসিন আলমকে মেনশন করেছেন। মরিয়ম যুক্ত হয়েছে আমাদের সাথে বরিশাল থেকে, রাহাত। প্রণয় দর যুক্ত হয়েছেন, রেশমি যুক্ত হয়েছেন। এই রেশমি তুমি কি ঢাকা থেকে? তুমি না কক্সবাজারের? আমিনুল ইসলাম নাবিল যুক্ত হয়েছে বরিশাল থেকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি নিউ আসছি। আচ্ছা, নিউ আসছো, পেজে লাইক দিয়ে রাখো যাতে নিয়মিত ক্লাসগুলো করতে পারো। আমি চট্টগ্রাম থেকে, চকবাজার থেকে। আচ্ছা, প্রণয় দর চকবাজার, আমাদের সাথে দেখা করতে এসো। কক্সবাজার থেকে মাওয়া, তুমি চট্টগ্রাম থেকে কক্সবাজারে কখন চলে গেছো? মাওয়া, তুমি কক্সবাজার কখন চলে গেছো? খরগোশ যুক্ত হয়েছে গোপালগঞ্জ থেকে। খরগোশ, কয়দিন আগে আমি আমার বাসায় যাওয়ার সময় পথের মধ্যে কয়টা খরগোশ দেখছিলাম, কিনবো ভাবছিলাম, পরে চিন্তা করলাম যে বাসায় নিয়ে গিয়ে নিজেই টাইম পাচ্ছি না, পরে আবার খরগোশ নিয়ে গিয়ে লাভ কি? তো তুমি আসলে অবশ্যই তোমাকে নিয়ে যাব। আচ্ছা, এরপরে আরফাত ইসলাম সোহাগ বরিশাল থেকে। আচ্ছা, সুনামগঞ্জ থেকে রুদ্র। আচ্ছা, ঠিক আছে। অমিত গাইবান্ধা থেকে। আচ্ছা, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে। চট্টগ্রামের সায়াদ মেশাক। আচ্ছা, ঠিক আছে। সায়াদ চট্টগ্রামের কোথায়? ওকে, এই প্রশ্নটা এটা জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদেরকে এই জ্ঞানমূলক প্রশ্নটা আমি কিন্তু পড়িয়েছিলাম তোমাদেরকে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা পরিচালিত হয়। যে রাষ্ট্রের যে 4টি উপাদান আছে, জনসংখ্যা, এরপরে কি নির্দিষ্ট ভূখণ্ড থাকে, ভূখণ্ডের পাশাপাশি সার্বভৌমত্ব এবং কি সরকার। তাহলে দেখো, সরকার এবং সার্বভৌমত্ব। এবং তোমাদের বলছিলাম যে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
তোমরা অনেকেই এর পূর্বের ক্লাসে উত্তর করেছিলে। আজকে দেখি তোমরা যারা নতুন যুক্ত হয়েছে তোমরা পারো কিনা। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এখানে 4টি উপাদান কথা আমি লিখেছি। সেখানে জনসংখ্যা, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এবং সরকার, এই যে 4টা উপাদানের মধ্যে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এখানে তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। এই প্রশ্নটা তো খুবই ইজি প্রশ্ন ছিল এবং গত ক্লাসে যারা ক্লাস করেছে তারা পারার কথা, এটা কোনো জটিল প্রশ্ন না। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আমি করলাম যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটা, 4টা উপাদানের মধ্যে তো নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকবে, তাই না? সে গুরুত্বপূর্ণ উপাদানটা কোনটা? সরকার রাহাত। আচ্ছা, প্রশ্নের উত্তর সরকার, ঠিক আছে। আচ্ছা, ফাহিম ফাহাদ বলছে সার্বভৌমত্ব, রেশমি চৌধুরী সার্বভৌমত্ব, 3 নম্বর বলছে 32 সরকার, ঠিক আছে। সুরত হাসান সরকার, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি? সার্বভৌমত্ব, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে। এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন, কারণ আমরা জানি যে সরকার এমনি গুরুত্বপূর্ণ, কিন্তু সার্বভৌমত্ব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা অনেকে জানি না। এটার উত্তর যারা সরকার দিয়েছে তোমাদের সবারই উত্তর হয়েছে। যেমন ধরো এখানে আলফি উত্তর করেছে এবং হচ্ছে আরও যারা উত্তর করেছো তোমরা এই প্রশ্নের উত্তরে সরকার দিলে ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তরে কিন্তু সরকার দিলে উত্তরটা ভুল হবে, ওটা ছিল সার্বভৌমত্ব। এরপরে প্রশ্নে আমরা চলে যাই। এরপরে প্রশ্ন ছিল কি? বিচার বিভাগের ইংরেজিতে কি বলা হয়? বিচার বিভাগকে, এটা একটা গত ক্লাসেও আমরা এটা পড়েছি, আমি জাস্ট একটু রিমাইন্ড করার জন্য, তোমাদের আসলে কতটুকু মনে আছে সেটা দেখার জন্য। কক্সবাজার এসি দিয়ে ঢাকা এসিসি পড়ছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ঢাকায় চলে গেছো, আচ্ছা ঠিক আছে। এখানে যেটা বলছি যে বিচার বিভাগকে ইংরেজিতে কি বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো যে বিচার বিভাগকে ইংরেজিতে কি বলা হয়। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা নাম এখানে দেওয়া আছে। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠান, এটা কিন্তু বিচার বিভাগের নাম না, ঠিক আছে। এবং তোমরা অনেকেই ইতিমধ্যে উত্তর করা শুরু করেছো। সোহাগ কেন ইয়েস বলেছো আমি বুঝতে পারিনি। সুরত হাসান সার্বভৌমত্বের কথা বলছে। অজিত দাস বলছে খ, যা জুডিশিয়ারি। আচ্ছা, পরিণতি ক্লাসের রিসার্চ দিবেন না স্যার? রিসার্চ, আচ্ছা রিসার্চ দিতে হবে আর কি। তোমরা তাহলে তোমাদের রিসার্চ দেওয়ার কথা নিশ্চয়ই তোমাদের আনোয়ার স্যার বলছে, হ্যাঁ, রিসার্চ দেওয়ার কথা তোমাদের নিশ্চয়ই আনোয়ার স্যার বলছে, ঠিক আছে। রিসার্চ দিতে হবে আর কি। আজকে যাদের উত্তর বেশি হবে, হ্যাঁ, তোমাদের মধ্য থেকে যাদের উত্তর বেশি হবে, ভালো উত্তর করতে পারবে, তাদেরকে আমি অবশ্যই রিসার্চ দেওয়ার ব্যবস্থা করব। তোমরা আবার ওই এমবির হিসাব করলে হবে না যে এমবি দিয়ে ক্লাস করতেছি, হ্যাঁ, এমবির টাকা দিতে হবে, এটা হইলে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমার ভালোবাসা থাকবে। তোমরা শিখো, পড়ো। জুডিশিয়ারি বলেছে রাহাত, উত্তর নিশ্চয়ই জুডিশিয়ারি, তার মানে বিচার বিভাগকে জুডিশিয়ারি বলে। তো আমরা এখানে যে যারা সুপ্রিম কোর্ট বলছি সেটা হচ্ছে বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তাহলে দেখি বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান কি? সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে সুপ্রিম কোর্ট, ওকে। আর সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। নিশ্চয়ই তোমরা এটা মনে রেখেছো, আপিল বিভাগ এবং কি হাইকোর্ট বিভাগ, ওকে। যেমন আমরা কিছু কিছু জিনিস একদম ভুলে যায় না, সেরকম একটা বাক্য হচ্ছে কি, মানে পৃথিবীতে আমরা যখন হচ্ছে শিক্ষা দীক্ষা দিয়ে আস্তে আস্তে বড় হচ্ছি, তখন সেরকম কিছু বাক্য বা শব্দ বা কিছু লাইন আমাদের সারা জীবন মনে থাকে। সেরকম একটা লাইন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তোমাদের কারো সেরকম ইন্টারেস্টিং কোনো লাইন থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের জীবনে মানে সবসময় যেই লাইনটা তুমি বলার সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে আসে, সেরকম কোনো বাক্য থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাদেরকে নাকি একজনকে, আচ্ছা ওয়াইফাই স্যার, আচ্ছা স্যার কেয়া বাদ রিসার্চ থেকেও পাইছে, আনোয়ার স্যারের থেকে স্যার কেয়া বাদ রিসার্চ থেকেও পাইছে, আচ্ছা ঠিক আছে, ওকে, কেয়াকে বাদ দিলাম, তাহলে বাকিরা কি? তাদেরকে নাকি একজনকে, আচ্ছা একজনকে। ভাইয়া এর আগে যে কয়টা ফ্রি ক্লাস করানো হয়েছে, রেকর্ড ক্লাস কি পাবো? বৈশাখী সাদিয়া, তুমি রেকর্ড ক্লাসগুলো পাবে, ইউটিউবে হয়তো খুব সম্ভবত আপলোড করা হচ্ছে, খুব সম্ভবত পাওয়ার সম্ভাবনা বেশি। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেটা একটা প্লে লিস্ট আকারে দেওয়ার কথা বলবো, যাতে তোমরা যারা ক্লাসগুলো করো নাই বা করতে পারো নাই তোমরা যারা প্লে লিস্ট আকারে পেয়ে যাও। সরকারের সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন বিভাগ কোনটি? এখন তোমরাই উত্তর করো। সরকারের যে 3টি বিভাগ আছে, আইন শাসন এবং বিচার বিভাগ, এটা কিন্তু বাদ, এটা অটো বাদ। এখানে সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন বিভাগ কোনটি? ওমা, এটা কি কথা আবার? ওইটা যে ইকোনমিকের আলাদা ব্যাপার, আচ্ছা আলাদা ব্যাপার, ঠিক আছে। আমারে দিয়েন সাদিয়া আফরিন দিব নাই।
এমন হলে আমি ক্লাস করব না, তুমি চলে যাও। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ এখানে কি পলাশির যুদ্ধ সম্পর্কে সারা জীবন মনে আছে এই তো? আচ্ছা, পলাশির যুদ্ধ মনে আছে সারা জীবন, পলাশির যুদ্ধ। স্যার আপনাকে আর্টস একাডেমিতে মিস করি, আমি ওইখানে ক্লাস নেই না। নাজমা সানু, আচ্ছা এরপরে দেখো যে রেশমি বিচার বিভাগের কথা বলেছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আচ্ছা ঠিক আছে স্যার, এটা অন্যায়, অন্যায় না, এটা ঠিক আছে। আমিনুল ইসলাম নাবিল কমেন্টস করেছে, ভেরি গুড। অজিত দাস কমেন্টস করেছে, আলফি কমেন্টস করেছে বিচার বিভাগকে সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন বিভাগ বলেছে। কিন্তু তোমরা এটাকে কেন মর্যাদা সম্পন্ন বিভাগ বলছো আমি জানি না, কারণ রাষ্ট্রের যেই বিভাগটা সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন সেটা হচ্ছে আইন বিভাগ। কি বিভাগ? আইন বিভাগ। কেন? কারণ হচ্ছে রাষ্ট্রের জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে, জনগণ কি দিয়ে, দেখো জনগণ বাবুরা, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই এমপিরা গিয়ে গঠন করে আইন বিভাগ। এই এমপিরা যেখানে থাকে সেই আইন বিভাগই হচ্ছে মর্যাদা সম্পন্ন, কারণ আইন বিভাগ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সংসদীয় সরকার ব্যবস্থায়। এই আইন বিভাগ আইন তৈরি করে, এই আইন দিয়ে শাসন বিভাগ শাসন করে, শাসন বিভাগের উপর ভিত্তি করে, এই আইনের উপর ভিত্তি করে বিচার বিভাগ বিচার পরিচালনা করে। তাহলে এই বিভাগটাই তো সবচেয়ে মর্যাদা সম্পন্ন হওয়ার কথা। কিন্তু তোমাদের কাছে কেন মনে হচ্ছে যে এই বিভাগটা মর্যাদাপূর্ণ না? তোমাদের মধ্যে আনিতা রহমান সঠিক উত্তর করেছে, আফরিন হুসাইন চমৎকার উত্তর করেছে, সুরাদ হাসান তোমার চমৎকার উত্তর করেছে। আমাদের সাথে আনিশকা, মেহজাবিন, কাদিজা যুক্ত হয়েছে, আমি ভালো আছি মেহজাবিন। এবং হচ্ছে এর পাশাপাশি খানম ঋতু সঠিক উত্তর করেছে, মরিয়ম সঠিক উত্তর করেছে। পলাশির যুদ্ধ, আচ্ছা লম্বা হয়ে গেছে তোর, আচ্ছা কার চোখ লম্বা হয়ে গেছে, কার লম্বা হয়ে যায়? মনে হয় আমি ক্লাস, ও মা এটা এত অ্যাটিটিউড। আচ্ছা হ্যাঁ, ক্লাস না করলে চলে যাবে। হ্যাঁ, তালুকদার অর্পান বলেছে। আচ্ছা ক, ঠিক আছে। যারা উত্তর করেছো চমৎকারভাবে উত্তর করেছো, কারণ তোমাদের মনে রাখতে হবে যে আইন বিভাগ যেটা সেটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত। এরপরে প্রশ্নে চলে যায়, তামজিদ বলল এক কক্ষবিশিষ্ট আইনসভা বাধা দেওয়ার কেউ থাকে না। তাহলে কয় কক্ষবিশিষ্ট? আমরা আইনসভার বিষয়ে আমরা আগে জানি। আইনসভা আমাদের পৃথিবীতে যে আইনসভা আছে যেটাকে আমরা বলি পার্লামেন্ট, সে আইনসভা দুই ধরনের। সেটা হয় এক কক্ষ বিশিষ্ট, মানে হচ্ছে নয়তো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। যখন দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেখানে কক্ষ কয়টা থাকে? দুইটা, একটা হচ্ছে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে কি উচ্চ কক্ষ। তাহলে তামজিদ যে কথাটা বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাধা দেওয়ার কেউ থাকে না, এর মাধ্যমে এক কক্ষে পরিলক্ষিত হয়। তাহলে বাধা দেওয়ার কেউ না থাকলে, ওই যে তোমরা জানো না যে মায়ের একমাত্র ছেলে বা মায়ের একমাত্র মেয়ে অনেকটা খাপছাড়া হয়ে যায় না? কেন হয়ে যায়? মায়ের একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে গুল্লাই যায় কেন? কারণ হচ্ছে সে হচ্ছে কারো বাধা না পেলে, কেউ বাধা না দিলে, ফলে সে গুল্লাই চলে যায়। তাহলে কি যে বিশৃঙ্খলা ও দুর্নীতি, স্বেচ্ছাচার ও ক্ষমতা দখল, স্বৈরাচার ও দুর্নীতি, অসংযম ও বিশৃঙ্খলা কোনটা? যদি এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাধা দেওয়ার কেউ থাকে না, এর মাধ্যমে এক কক্ষে কি পরিলক্ষিত হয়? যে স্বেচ্ছাচার ও ক্ষমতা দখল, বিশৃঙ্খলা ও দুর্নীতি, স্বৈরাচার ও দুর্নীতি কোনটা? অসংযম ও বিশৃঙ্খলা। উত্তর কোনটা বলো দেখি, তোমরা পারো কিনা। 35-এ গ বলেছে, অজিত দাস বলেছে গ, এবং হচ্ছে শিহাবউদ্দিন সোহাগ বলেছে স্বৈরাচার ও দুর্নীতি। আচ্ছা, লাবণী দাস গ বলেছে। চমৎকার, তোমরা এত সুন্দর উত্তর দিচ্ছ যে আসলে আমার কল্পনারও বাইরে। সুমনা উত্তর, ইয়াসমিন স্মৃতি, সুমনা ইয়াসমিন স্মৃতি তোমার উত্তরটা তুমি একটু বিবেচনা করে দেখো। লাবণী দাস উত্তর করেছে, তোমরা সুন্দর উত্তর। স্যার আগে ওদের থামান, ওরা ঝগড়া শুরু করছে, ওরা ঝগড়া দিতেই থাকুক, চুলাচুলি না দিলেই হইলো। হ্যাঁ, চুলাচুলি বলে না, চুলাচুলি না দিলেই হইলো, ঝগড়া দিতে থাকুক। আমি একমাত্র কিন্তু স্যার আমি, আচ্ছা আমি কমেন্ট পড়তেছি দেখে কমেন্ট রিমুভ করে দিছে। ক্লাস করাটা আমার নৈতিক অধিকার, তোমার নৈতিক অধিকার, তুমি ঝগড়া দিতে পারবে না, চুলাচুলি দাও, এটা তোমার নৈতিক অধিকার। এরপরে যাওয়া, এরপর হচ্ছে কি যে তোমরা তাহলে বুঝতেই পারছো, যখন একটা মাত্র কক্ষ থাকবে তখন তারা একটু বিগড়ে যায় আর কি, তারা ইচ্ছা মতো যাই কিছু ইচ্ছে করতে চায়, এবং তারা নিজেরা পকেট ভারী করতে চায়, লুটপাট করতে চায়, দুর্নীতি করতে চায়। এই কারণে কথা বুঝতে পারছো? এই জিনিসটা মনে থাকবে। তাহলে কি যে বললাম যে স্বৈরাচার এবং দুর্নীতি এক কক্ষ বিশিষ্ট আইনসভায় বেড়ে যায়। আমাদের দেশে যেমনটা হয়েছে, আমাদের দেশে যে আপার নেতৃত্বে যে আইনসভা, সেই আইনসভা কি হয়ে গেছিল? হ্যাঁ, আইনসভা কয় ধরনের হতে পারে? উত্তরটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। আইনসভা কয় ধরনের হতে পারে? দুই ধরনের। এখানে
ব্লক কইরা দেন স্যার। আমিনুল ইসলাম নাবিল তখন আবার পেজে মেসেজ দিয়ে কান্নাকাটি শুরু করবে, স্যার আমি তো একমাত্র, কিন্তু আমি তো গোল্লায় যাই নাই স্যার। আচ্ছা গোল্লায় যাও নাই, ওই যারা একটু বেশি আশকারা পায়, আশকারা মানে বুঝো তো, বেশি সুযোগ সুবিধা পায় তারাই গোল্লায় যায়। তুমি হয়তো বা সেই আশকারাটা পাও নাই, হয়তো আন্টি তোমাকে মানে কোনো উল্টাপাল্টা করলে বাম হাতে মেরে দেয়, এই জন্য হয়তো বা তুমি সুযোগটা পাও নাই আর কি। হ্যাঁ, বাম হাতে মারা বুঝো, বাম হাতে কখন মারে, যখন হচ্ছে মায়েরা খুব বেশি রাগী হয় এবং সন্তানদের বিষয়ে খুব বেশি স্ট্রিক্ট হয়, তখন ডান হাতে যদি কোনো কাজ থাকে তাহলে বাম হাতে মেরে দেয়, ঠিক আছে? তো এটা খুব স্বাভাবিক। স্যার আমরা তো দূরে আছি। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম যে দূরে থাকা আর কাছে থাকা বিষয়টা না, তোমরা চুলাচুলি দিতে চাইলে কমেন্ট সেকশনেও দিতে পারো, এটা ওপেন আছে। তবে গালাগালি করিও না, গালাগালি ঠিক না, চুলাচুলি ঠিক আছে। কারণ এতে করে যেই চুলাচুলির যে বিষয়টা, তখন আমি বুঝতে পারবো যে কে কতটা সামর্থ্যবান। মুখের কথা তো সবাই বলতে পারে, কিন্তু হাতের যে ব্যায়াম সেটা কতজনই বা করতে পারবে, ঠিক আছে? এখানে আইনসভার বিষয়ে বললাম, আইনসভার বিষয়ে আমি আইনসভার দুই ধরনের বলছি। কয় ধরনের আইনসভা? একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট নির্বাচন প্রক্রিয়াটা মনে রাখবা, যে নির্বাচন জনগণ কি করে? প্রত্যক্ষ ভোট দেয়। দেখো আমি আবার একটু তোমাদেরকে, এটা এখানে একটু ভুল হয়ে গেছে, যে জনগণ সরাসরি প্রত্যক্ষ ভোটে, কি ভোটে? প্রত্যক্ষ ভোটে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা নির্বাচিত হয়। আর দ্বিকক্ষ বিশিষ্ট যেটা আছে সেখানে দুইটা কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে উচ্চ কক্ষ। যেটা নিম্ন কক্ষ সেটা সবসময় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়। আর উচ্চ কক্ষ এক এক দেশে এক এক রকম। তোমরা বলো তো কানাডাতে উচ্চকক্ষ তো তোমরা জানো যে নিশ্চয়ই ইউএসএ, তারপরে হচ্ছে কানাডা, এরপরে হচ্ছে ইউকে, এরপরে হচ্ছে ইন্ডিয়া মানে ভারত। তো এই দেশগুলোর মধ্যে এক এক দেশে এক এক রকম, তো উচ্চকক্ষ নিম্নকক্ষ এইরকম আছে। তো যেটা ইউকে সেখানে হচ্ছে তোমার উত্তরাধিকার সূত্রে, কানাডা তোমার কিসের মাধ্যমে? যে মনোনয়নের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে এক এক দেশে এক এক রকম। সুমাইয়া বা প্রধান বলছে চুলাচুলি কি? চুলাচুলি জানো না? চুলাচুলি সে মেয়ে হয়ে নাকি চুলাচুলি জানে না, চুলে যে মারামারি, চুলে যে মারামারি। তাহলে এই যে বললাম এই জিনিসটা মনে রাখবা। তাহলে এক কক্ষ সবসময় প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে এক কক্ষ নির্বাচিত হয়। আইনসভা দ্বিকক্ষ যেটা আছে, একটা নিম্নকক্ষ আর একটা হচ্ছে উচ্চকক্ষ। নিম্নকক্ষ সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে উচ্চকক্ষ এক এক দেশে এক এক রকম, কখনো সেটা প্রত্যক্ষ ভোটে, কখনো সেটা পরোক্ষ ভোটে, কখনো সেটা মনোনয়নের মাধ্যমে। তোমরা নিশ্চয়ই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছো। ইসরাফিল সাহেব একজন তোমার সংসদ সদস্য, তার বিভাগের মূল কাজ কোনটি? তাহলে সংসদ সদস্যের মূল কাজ কি? সংসদ সদস্যের মূল কাজ কি? আমি জানি তোমরা নিশ্চয়ই এটা পারবে। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 65 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা আছি পড়ালেখা প্রেজেন্ট আজকের এই সিভিক্স ক্লাসে, এবং এই কমেন্ট সেকশনে বিশাল মারামারি। আমি চেয়েছিলাম এটাকে চুলাচুলির পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, কিন্তু তোমরা অনেকেই দূর দূরান্তে বসে থাকার কারণে আজকের চুলাচুলি অনুষ্ঠানটা এই মুহূর্তে শেষ ঘোষণা করে তোমাদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইসরাফিল সাহেব একজন সংসদ সদস্য, তার বিভাগের মূল কাজ কি? তোমরা নিশ্চয়ই এটার উত্তর পারবে, কারণ তোমরা অনেক পণ্ডিত এবং পাণ্ডিত্য অর্জন করেছো, তোমরা গুরুজন, এবং তোমরা ইতিমধ্যেই এসএসসি পাস করার পরে, হ্যাঁ এসএসসি হামদা তো চাই না, এই জন্যই তো স্থগিত ঘোষণা করলাম, চলাচলি হবে না দেখে, দূরবর্তী স্থানে থাকাতে হবে না। আচ্ছা, এখানে যেটা বললাম সেটা মনে রাখবা। তাহলে ইসরাফিল সাহেব যে বিভাগে কাজ করেন সেটার মূল কাজ কি আসলে? বিচার সংক্রান্ত কাজ, শাসন সংক্রান্ত কাজ, উন্নয়ন সংক্রান্ত কাজ, না আইন প্রণয়ন সংক্রান্ত কাজ? এটা তোমরা নিশ্চয়ই পারবে। এটা হচ্ছে ডাল ভাত। স্যার আমাকে চিনেন নাই, প্রণয় ধর, আমি আসলে ছবিটা দেখতে পাচ্ছি না তোমার। হ্যাঁ তোমাকে দেখেছি, হ্যাঁ চিনছি তোমাকে। ওকে, এরপর দেখো আইন প্রণয়নকারী, তোমাকে চিনেছি, আজকে ক্লাস করেছো তুমি আমার অফলাইনে। তো আইন প্রণয়ন সংক্রান্ত যে কাজ, সেই কাজটা করা হয় এই বিভাগের মাধ্যমে। এরপরে আসি আমরা সমাজ ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আইনের সংশোধন রদবদল করে, নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন রদবদল করে। এখানে দেখো আবার বলছি যে সমাজ ও রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আইনের সংশোধন রদবদল করে, অথবা নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন রদবদল করে। কোন বিভাগ? আমরা জানি রাষ্ট্রের যেই বিভাগ, মনে রাখবা, রাষ্ট্রের যেই বিভাগ বা সরকারের যেই বিভাগ আইন সংক্রান্ত কাজে নিয়োজিত, বা আইন সংক্রান্ত কাজে বা আইন প্রণয়ন সংক্রান্ত কাজে নিয়োজিত, সেই বিভাগটাকে বলি আমরা কি?
যে আইন বিভাগ, কি বিভাগ? আইন বিভাগ। তাহলে আইন বিভাগে আইনের রদ বদল বা পরিবর্তন পরিমার্জন যা কিছু করা দরকার সেটা কোন বিভাগ করবে? আইন বিভাগ করবে, ঠিক আছে? আমাকে নাকি বরিশাল দেখছে, আমি আমার জীবনে ঢাকার বাইরে যাই নাই, বরিশাল দেখছে আসছে। মুই কিন্তু বরিশাল্লা স্যার। মনা তুমি বরিশাল্লা? ঋতু, আচ্ছা ঋতু কমেন্টস করেছে। এখানে উত্তর 38 নম্বরে বি বলেছে আইন পরিষদ। তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের উত্তর সঠিক হয়েছে। যারা আইন পরিষদ বলছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। দ্রুত কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। এরপরের প্রশ্নটা দেখো, দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, চবি ডি ইউনিট। হ্যাঁ, তো যারা ইন্টারে ভালো করে পড়ে না তারা এই প্রশ্নের উত্তর সহজে দিতে পারে না, বা ইন্টারের পরে আবার নতুন করে এইগুলো পড়তে হবে। দ্য স্পিরিট অফ লস। হ্যাঁ, তো এই যে চবি ডি ইউনিট এইবারের পরীক্ষায় প্রশ্নে আসা, এটা কার বই? জন লকের, জন অস্টিনের, ব্ল্যাকস্টোনের নাকি মন্টেস্কুর? কোনটা? 38 নম্বরের পরে 39 ঘ অনিতা রহমান মন্টেস্কুর কথা বলেছে। অনিতা নাহিয়ান তারান্নুম 38 নম্বরের খ। এখন 38 নম্বর শেষ হয়ে গেছে। সায়েদ ঘ বলেছে মন্টেস্কুর একটা ধারণা আছে, তার একটা নীতি বা মন্টেস্কুর প্রণীত নীতি। কোনটা? ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতার কি? স্বতন্ত্রীকরণ নীতি। এটা মনে রাখার সাথে সাথে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির কথাও মনে রাখবে। কেমন? ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি? যে সরকারের যে 3টি বিভাগ আছে না, সরকারের কি কি বিভাগ আছে? আইন, শাসন এবং কি বিচার বিভাগ। মন্টেস্কুর কথা হচ্ছে যে ক্ষমতা পৃথকীকরণের মাধ্যমে 3টি বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে, এটাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে 3টা বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে, এই বিষয়টা মন্টেস্কু বলেছেন, এবং এটাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এবং 39 ঘ, তোমরা যারা উত্তর করেছো খুব চমৎকার উত্তর করেছো। দ্রুত কমেন্ট করতে করে কি লাভ? গিফটও দিবেন না? তোমাকে গিফট আমি জীবনেও দিব না। হ্যাঁ, সুমাইয়া প্রধান, আচ্ছা সুন্দর উত্তর। লাবণী, চমৎকার উত্তর হয়েছে, তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলির একটা বই আছে, ম্যাকিয়াভেলির। হ্যাঁ, কার বই বলছি? ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত বই আছে। বিখ্যাত বইটার নাম কি বলো তো দেখি? ম্যাকিয়াভেলি। ওকে, ম্যাকিয়াভেলির একটা বই আছে, বইটার নাম কি বলো তোমরা? আমি অপশন দিচ্ছি না, অপশন চাইলে আমি দিতে পারতাম। ম্যাকিয়াভেলির বইয়ের নাম কি? ম্যাকিয়াভেলি, তোমরা ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? কিসের স্বপ্নদ্রষ্টা বলা হয়? হ্যাঁ, দুইটা প্রশ্ন। এটা হচ্ছে ম্যাকিয়াভেলির গ্রন্থের নাম কি, গ্রন্থের নাম কি? আর একটা হচ্ছে এটা যে তোমার ম্যাকিয়াভেলিকে কিসের স্বপ্নদ্রষ্টা বলা হয়? কিসের স্বপ্নদ্রষ্টা? এখানে দুইটা প্রশ্ন, স্বপ্নদ্রষ্টা। ওকে, স্বপ্নদ্রষ্টা বা কিসের প্রবক্তা তিনি, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্র। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর করতেছো গিফট না দিলে স্যারের বাসায় গিয়া বৈশা থাকবো গিফট দেওয়ার জন্য। সিয়াম আহমেদ, এই কেয়ামনের কথা হচ্ছে এটাই, এটা কেয়ামনের কথা, এটা তোমার কথা না, ঠিক আছে? দ্য প্রিন্সেস এইরকম, দ্য প্রিন্স রেশমি, দ্য প্রিন্স। সামিহা উত্তর করেছে, সুন্দর। আচ্ছা, এখানে কিসের স্বপ্নদ্রষ্টা বলছি? কিসের স্বপ্নদ্রষ্টা? ম্যাকিয়াভেলি, দ্য প্রিন্স, এটা ঠিক আছে। কিসের স্বপ্নদ্রষ্টা? দীর্ঘকপিষ্ঠ আইনসভার বিষয়ে আমরা জানি। নিম্নকক্ষ কিভাবে গঠিত হয়? এই যে এই প্রশ্নটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছি। এগুলো কি মানুষের নাম? কোথায়? হ্যাঁ, মানুষের নাম, প্রধান মানুষের নাম। তোমার গিফটও আর ফ্রিতে দিতে বলি নাই। দ্য প্রিন্স, অজিত দাস। এই তুমি আর কথা বলি না, আমি তোমাকে ব্যান করে দিব এখন। রেশমি, জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। হ্যাঁ, চমৎকার রেশমি। অর্পিতা আচার্য আমাদের সাথে যুক্ত হয়েছে। দ্য প্রিন্স বলেছে, এবং হচ্ছে দ্য প্রিন্স, মনে হয় দ্য প্রিন্স, মনে হয় না, এটা মনে রাখতে হবে। এই বইগুলো থেকেই পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ইউটোপিয়া গ্রন্থটা কার বলো তো তোমরা? ইউটোপিয়া, হ্যাঁ, ইউটোপিয়া এই গ্রন্থটা কার? ইউটোপিয়া কার লেখক বা কার গ্রন্থ? এটা কে বলতে পারো দেখি? এটার উত্তরও করো, সমস্যা নাই। এটা জাস্ট একটা অপশনাল প্রশ্ন আর কি। স্যার দ্রুত করলেও চান্স পায় না, টাইপ করতে করতে দেখি স্যার অন্য কারো কমেন্ট করতেছে। আচ্ছা, এটার উত্তর দিতে পারলে তোমাদেরকে আমি হচ্ছে 30 টাকা রিসার্চ দিয়ে দিব, যে পারবে প্রথমে। ইউটোপিয়ার
যে প্রথমে পারবে তাকে 30 টাকা কি করা হবে, দ্রুত সময়ে জানাইলে এটার উত্তর করতে পারলে 30 টাকা কি দেওয়া হবে। মানে দুইটার উত্তর দিতে হবে, ইউটোপিয়া লেখক মানে লেখা কার, এবং সাথে এটাও বলতে হবে ইউটিউবের অর্থ কি, অর্থ কি। এই প্রশ্নটার উত্তর যদি করতে পারো 30 টাকা রিসার্চ, 30 টাকা কি রিসার্চ, আজকের ক্লাস থেকে 30 টাকা রিসার্চ। ওকে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্টেস্কো। স্যার ক্লাস পরে দেখতে পারবো? আরিফা জান্নাত, তুমি ক্লাস করার দরকার নাই তোমার। এ হচ্ছে আমাদের গোল্ডেন বেসের স্টুডেন্ট, সে আসি গোল্ডেন বেসে বলতে স্যার ক্লাস কি পরে করতে পারবো, সেম জিনিসটা আসি আবার আমার এখানে বলছে ক্লাসটা পরে, তোমার ক্লাসই করার দরকার নেই, তুমি যাও ঘুমাও। টমাস মুরের, আচ্ছা টমাস মুর, আচ্ছা এটার অর্থ কি? নুসরাত উত্তর হয়েছে, মিষ্টি দিবেন। মন্টেস্কো বলছে তোমরা, আচ্ছা আমাদের অলরেডি একটা উত্তর আমি পেয়েছি যে মিষ্টি দিবেন না, মিষ্টি না, পুরস্কার দিলাম তো। টমাস মোর অলরেডি উত্তর করেছে, এটার উত্তরও মানে এটার অর্থ কি দুটাই তোমাদেরকে বলতে হবে, দেখি পারো কিনা। হ্যাঁ এটা কিন্তু একদম টমাস মুরের, এটার অর্থ কি? হ্যাঁ টমাস মুর, সবাই টমাস মুর, ঠিক আছে টমাস মুরের, কিন্তু অর্থ কি, কে অর্থটা বলতে পারো দেখি। এটা আমি হ্যাঁ দিব, দুইটার উত্তরই দিলে যে দিতে পারবা, অলরেডি তোমরা অনেকেই উত্তর দিয়েছো, দুইটার অর্থ দিতে পারলে, দুইটার অর্থ মানে দুইটার উত্তর দিতে পারলে। টমাস মুরের, আচ্ছা টমাস মুরের উত্তর করতে পারো কিনা দেখি। এইটার উত্তর হচ্ছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যেটা হচ্ছে আইনসভার যে দুইটা কক্ষ, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ, সরি একটাই কক্ষ একটা দ্বিকক্ষ, দ্বিকক্ষের আবার দুইটা, একটা নিম্ন কক্ষ উচ্চ কক্ষ। এখানে এক কক্ষ যেটা আছে সেটা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, দ্বিকক্ষের নিম্ন কক্ষ এটাও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে প্রশ্নে আমি যাই, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? দেখি টমাস মুরের, স্যার বিয়ে করছেন? রাহাত বলছে বিয়ে করছে কিনা, যে তুমি কি পাত্রী দেখবা নাকি আমার সাথে, আমার জন্য কি গটকালি করতেছো ইদানিং, এরকম কোনো কিছু আছে কিনা? ইউটিউবের অর্থ আদর্শ সমাজ, সিয়াম আহমেদ ভুল হয়েছে, ইউটিউবের অর্থ আদর্শ সমাজ নেই, কোথাও নেই ইউটিউবের অর্থ, ইউটিউবিয়া টমাস মুরের লেখা, আচ্ছা এটার বাংলা অর্থ কেউ লিখতে পারো নাই ভাইয়া, ওয়েট করেন গুগল থেকে খুঁজে বের করে আনস দিচ্ছি, এই গুগল থেকে, কল্পরাজ্য মনে হয়। আচ্ছা দৃষ্টিবাদ বলছে স্নেহা, দৃষ্টিবাদ বলেছে, দৃষ্টিবাদ কি? ইউটিউবের মিনিং আনন্দলোক কি আবার? ইউটিউবের টমাস মুর অর্থ আন্দোলন, কাল্পনিক, টমাস মুরের অর্থ কাল্পনিক। আচ্ছা টমাস মুর এর অর্থ কাল্পনিক, চমৎকার। মাহি পুরস্কার পেয়েছে। কাল্পনিক, উত্তর হচ্ছে কি কাল্পনিক, ঠিক আছে। এবং এখানে যারা আদর্শ সমাজ বলছো তোমাদের উত্তরগুলো কি হয়েছে? ভুল হয়েছে। তো তোমাদের উত্তর হচ্ছে কি ভুল, টমাস মুর এবং কাল্পনিক বা অবাস্তব, কাল্পনিক বা কি অবাস্তব, ঠিক আছে। টমাস মুরের ইউটোপিয়া, এই ইউটোপিয়ার অর্থ কি যে তোমার অবাস্তব, ঠিক আছে, অবাস্তব বা কাল্পনিক। তো আমরা যে সমাজে বাস করি সেই সমাজই হচ্ছে অবাস্তব বা কাল্পনিক, এইটাই হচ্ছে তোমার উত্তর। তো এটা টমাস মুরের, কার? টমাস মুরের। তো তোমার আমাদের যে মাহি, যে ওর নাম কিনা মেহরাজ মাহি, তুমি আমাদের পেজে মেসেজ দিয়ে তোমার পুরস্কারটা তুমি নিয়ে নিতে পারো। ওকে আচ্ছা, এরকম আরো দুই একটা প্রশ্ন আমি করব, তোমরা অপেক্ষা থাকো, আরেকটা প্রশ্ন আমি করব। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? আচ্ছা আমাদের আইনসভার নাম হচ্ছে কি কংগ্রেস। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই আইনসভার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুইটার নাম বলতে হবে, এটার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুইটার নাম বলতে হবে। গুগল করবে না, তোমরা দ্রুত সময়ে উত্তর করো, আশা করি পারবে। পার্লামেন্ট, আচ্ছা ভাইয়া আপনাদের পেজে নতুন, আচ্ছা আমানুর রহমান আমাদের পেজে নতুন, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, স্যারের এইজ বলছি। আচ্ছা এখানে যে বিষয়টা, ইউএসএতে আমাদের দেশের যে আইনসভা, আমাদের দেশের আইনসভার নাম কি? সংসদ, জাতীয় সংসদ। হ্যাঁ আমাদের দেশে আইনসভা জাতীয় সংসদ, ঠিক সেরকম ইউএসএতেও একটা আইনসভা আছে কংগ্রেস। তো ইউএসএ যেহেতু বা যুক্তরাষ্ট্র যেহেতু দুই কক্ষ বিশিষ্ট, কয় কক্ষ? দুই কক্ষ। তাহলে আইনসভার ক্ষেত্রে এই যে কংগ্রেস যেটা আছে, কংগ্রেসের একটা নিম্ন কক্ষ আছে আর একটা কি উচ্চ কক্ষ আছে। তাহলে কংগ্রেসের কয়টা কক্ষ? দুইটা কক্ষ, একটা নিম্ন কক্ষ যেটাকে আমরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলি, হাউস অফ কি রিপ্রেজেন্টেটিভ, আর একটা হচ্ছে কি সিনেট, আর একটা কি সিনেট। ওকে তাহলে এই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, এই দুটা, ইউটিউবের শব্দের অর্থ হলো একটি কল্পিত নিখুঁত সমাজ বা স্থান বা যা বাস্তবে নেই। সিয়াম আহমেদ, এতক্ষণ পরে উত্তর। আচ্ছা এখানে যে বিষয়টা 41 নম্বরের ক বলেছো তোমরা যারা, হ্যাঁ উত্তর হয়েছে, তোমরা এইটা মনে রাখবে কেমন,
পরীক্ষায় এটা চলে আসছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন। কোন ইউনিট? ডি ইউনিটের প্রশ্ন এটা আসছে যে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, এবং এটা সিভিক্স থেকেই আসছে। এবং তোমাদেরকে বললাম যে কংগ্রেস এটার একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং কি সিনেট। ওকে, এটা মনে রাখবা। এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা হচ্ছে কি, আফিফ এক্স রাষ্ট্রের নাগরিক, তার রাষ্ট্রে আইনগত আইনসভা দিকবিষ্ট, তাই সেখানে আইন প্রণয়নের একটি সময় সাপেক্ষ ব্যাপার, ফলে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়। আফিফের দেশে আইন প্রণয়ন দ্রুততর করার লক্ষ্যে নিচের কোনটি সমর্থনযোগ্য? তাহলে আফিফের দেশে যেহেতু তিনি একটা এক্স রাষ্ট্রের নাগরিক, তার রাষ্ট্রে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 2 কক্ষ বিশিষ্ট। তার মানে কোথায় আমরা 2 কক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাই? কোন ধরনের রাষ্ট্রে আমরা 2 কক্ষ বিশিষ্ট আইনসভা দেখি? 2 কক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় থাকে বলো তো? 2 কক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় থাকে? হ্যাঁ, 2 কক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় থাকে বলো তো? 2 কক্ষ বিশিষ্ট আমি অন্য জায়গা থেকে জানছি। আচ্ছা, কোথেকে জানছো? ওয়ালাইকুম আসসালাম। আমি 24 বেসে স্টুডেন্ট, পড়ালেখা ক্লাস করব, মিস করি। আচ্ছা ঠিক আছে, খুব মিস করো সায়েদ। আমরাও তোমাদেরকে মিস করি, যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। টুবি দিয়ে মিথ্যা বলো কেন? আচ্ছা, আমি নুরুল ইসলাম নাবির। টুবি দিলে কি মিথ্যা বলা যায় না? সেরকম কোনো কিছু আছে? মিথ্যা বলাটা এটা ঠিক আছে, ডেভিয়েন্টের মধ্যে পড়ে। মিথ্যা বলা ঠিক না, মিথ্যা সকল পাপের মা। ওকে, এখানে দেখো প্রণয়ন একটি সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে দ্বিকক্ষ কোথায়, কোন ধরনের রাষ্ট্রে পাওয়া যায় বলো তো? দ্বিকক্ষ কোন ধরনের রাষ্ট্রে পাওয়া যায়? স্যার তো বলে নাই যে চ্যাট জিপিটির সাহায্য নেওয়া যাবে না। আচ্ছা, তুমি চ্যাট জিপিটির সাহায্য নিয়েছো। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম যে নাহিয়ান উত্তর করতেছে 42-এর ক বলেছে, তো যে বিষয়টা বললাম যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বড় রাষ্ট্রের জন্য উপযোগী। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। ইউএসএ বড় রাষ্ট্র, 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। কানাডা বড় রাষ্ট্র, 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। তো সেরকম বড় বড় রাষ্ট্র যেগুলো আছে সেখানে এটা আইন তৈরি করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ফলে রাষ্ট্র বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয়। দ্রুত আইন প্রণয়নে 1 কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করতে পারে। উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের না, নিম্ন কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারে। এখানে যেহেতু আইনসভার কথা বলছে, তাহলে শুধু 1 কক্ষ বিশিষ্ট আইনসভার কথা আমরা বলবো, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এই প্রশ্ন একই, ঠিক আছে? এখানে আমরা বহুপদী প্রশ্ন পেয়েছি। বহুপদী মানে হচ্ছে একাধিক পদ, সেই উত্তরগুলো আমাদের করতে হবে বড় এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়। চমৎকার মাহি। এবং হচ্ছে এখানে প্রশ্ন, এটা 42 নম্বর প্রশ্নের পরে 43 নম্বর প্রশ্ন। উদ্দীপক কিন্তু একই, উদ্দীপক একই। আইন বিভাগের তাৎপর্য হিসেবে কোনটি বেশি যৌক্তিক? অর্থাৎ আইন বিভাগের কাজ হিসেবে কোনটি বেশি যৌক্তিক? জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শাসন বিভাগের নিয়ন্ত্রণকারী, দেশের ন্যায় বিচার প্রতিস্থাপক। কোনটা এখানে? আইন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শাসন বিভাগের নিয়ন্ত্রণকারী, দেশের ন্যায় বিচারের প্রতিস্থাপক। কোনটা? এখানে উত্তর কোনটা হবে বলো তো? যেহেতু আমরা বিচারের সাথে সম্পর্কিত বিষয়, কোন বিভাগে? বিচার বিভাগে, ঠিক আছে? এবং জনগণের শাসন বিভাগের নিয়ন্ত্রণকারী, এটা সংসদীয় সরকারের ব্যবস্থার ক্ষেত্রে এটা সত্য, ঠিক আছে? এটাও তাহলে সঠিক হিসেবে ধরলাম। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তাহলে আমরা জানি যে আইনসভা যে আইন তৈরি করে সেই আইন অনুযায়ী দেশ চলে। আর আইনসভা যদি ভালো আইন তৈরি করে, নিশ্চয়ই জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে। তাহলে তোমাদের উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে গ হবে নাকি খ হবে নাকি ক হবে? কোনটা হবে? হ্যাঁ, লাবণী দাস উত্তর হয়েছে, সরি লাবণী দাস তো 42 নম্বর উত্তর করতেছে। এখন 43 নম্বর উত্তর কি হবে? দ্রুত করো, কমেন্টস করো দ্রুত। আচ্ছা, নুসরাত বলছে ক, এবং খানম ঋতু ক বলেছে। সুরত, আমেরিকা যুক্তরাষ্ট্র। এখনো কোথায় আছো তুমি? মনি। আচ্ছা, মেহনাজ মাহি ভুল উত্তর করেছো। আচ্ছা, উত্তর কি? উত্তর হচ্ছে 1 আর 2। কারণ ন্যায় বিচারের প্রতিষ্ঠা করে বিচার বিভাগ, এটা মনে রাখবা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কে? বিচার বিভাগ। জনগণ আশা আকাঙ্ক্ষার প্রতীক। এটা বলার পরও তোমরা যারা ভুল করেছো, তোমরা একটু সতর্ক হও। এরপরে প্রশ্নে যাই আমরা। উদ্দীপক পরে 45 এবং 44 নম্বর উত্তর। রাশেদ সাহেব একজন নির্বাচিত প্রতিনিধি, তিনি আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা, আইন প্রণয়নে তিনিও সহায়তা করেন। রাশেদ সাহেব একজন কি, যিনি আইন প্রণয়নে কাজ করেন। তাহলে আইন প্রণয়নে সহায়তা করে এমন নির্বাচিত প্রতিনিধি, তিনি আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মানে কি, তিনি কি জাতীয় সংসদ সদস্য? কারণ আমরা জানি যে আইনসভা যেটা, সেই আইনসভায় যারা থাকেন তারা হচ্ছে সংসদ সদস্য। সংসদ সদস্যরা মূলত আইনসভায় গিয়ে কি করেন? যে আইন বানায়। তাহলে আইন বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশেদ সাহেব, তিনি একজন সংসদ সদস্য। তাহলে 44 নম্বরের ঘ হবে। 44 নম্বরে কি?
গ হবে, ঠিক আছে? যেটা পারো তোমরা দ্রুত সময়ে কমেন্ট সেকশনে উত্তর করো, আর যেটা পারো না সেটাকে স্কিপ করো, ওকে? এরপরে প্রশ্ন উত্তর করার চেষ্টা করো। এরপরে রাশেদ সাহেব, উত্তর প্রশ্ন একই। রাশেদ সাহেব একজন কোন বিভাগের সদস্য? তিনি একজন কি? রফিক সাহেব, রফিক সাহেব একজন কি আইন বিভাগের সদস্য? না। শাসন বিভাগের সদস্য? হ্যাঁ। আমলা? হ্যাঁ। তোমাদের উত্তর কি হচ্ছে? তোমাদের উত্তর কি হবে তোমাদের মধ্যে? আমার উত্তর হচ্ছে এটা, আমার উত্তর হচ্ছে এটা, ঠিক আছে? আমার উত্তর হচ্ছে এটা। তোমাদের উত্তর কি বলো তো? 44 নম্বরের পরে 45 নম্বরে আমার উত্তর হচ্ছে এটা। আমার উত্তর মনে হচ্ছে যে এটা। তোমাদের কি মনে হয়? কারণ আমি যেটা মনে করি যে রফিক সাহেব যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা, তাহলে তিনি একজন আমলা। তিনি একজন কি? আমলা। আর রফিক সাহেব যেহেতু আমলা, আমরা জানি শাসন বিভাগের দুইটা অংশ। শাসন বিভাগের কয়টা অংশ? শাসন বিভাগের দুইটা অংশ। শাসন বিভাগের দুইটা অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। একটা রাজনৈতিক আর একটা কি? অরাজনৈতিক। মনে রাখবা, রাজনৈতিক আর কি? অরাজনৈতিক, মনে রাখবে। তাহলে রাজনৈতিক অংশ কারা? যারা ভোটের মাধ্যমে নির্বাচিত। আর অরাজনৈতিক কারা? যারা হচ্ছে চাকরিতে নিযুক্ত সরকারি কর্মকর্তারা। তাহলে এখানে উত্তর হচ্ছে 2 আর 3। 2 আর 3 উত্তর হচ্ছে কি? 2 আর 3। তার মানে 45-এর 2। 45-এর কি? 2। খুবই সুন্দর উত্তর করেছো। আমলাকে কামলা পড়া আমি, আমিনুল ইসলাম নাবিল। কেন তুমি এটা পড়েছো? হ্যাঁ, আমলাকে কামলা পড়েছে কেন? হ্যাঁ, আমলারা কামলা করে, ঠিক আছে, এরা সরকারের কামলাই, তো এদেরকে কামলা পড়ার দরকার নাই, এদেরকে একটু সম্মান দিয়ে আমলা পড়লেই হবে। তো নিচের কোনটি আইন বিভাগের কাজ নয়? এখানে নিচের কোন কাজটি আইন বিভাগের? আইন সংশোধন করা, আইন বাতিল করা। দেখো, আইন সংশোধন করা এটাও আইন বিভাগের কাজ, আইন বাতিল করা এটাও আইন বিভাগের কাজ, আইন প্রণয়ন করা এটাও আইন প্রয়োগ করা এটা কোন বিভাগের কাজ? দেখো, এই তিনটাই হচ্ছে আইন বিভাগের কাজ, কারণ আইন বিভাগের কাজের মধ্যে এই কাজগুলো অন্তর্ভুক্ত। হ্যাঁ, কিন্তু প্রয়োগ করার কাজ হচ্ছে কোন বিভাগের? প্রয়োগ করার কাজ হচ্ছে শাসন বিভাগের। মনে রাখবা, রাষ্ট্রের যেই বিভাগ আইন তৈরি করে, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করে, সেটাকে বলে আইন বিভাগ। রাষ্ট্রের যেই বিভাগ আইন প্রয়োগের মাধ্যমে শাসন পরিচালনা করে, সেটাকে বলে শাসন বিভাগ। বুঝতে পারছো? আইন প্রয়োগের মাধ্যমে কি করে? শাসন করে, সেটাকে বলে কি বিভাগ? শাসন বিভাগ। এই কথাগুলো মনে রাখবা। এরপরে আইন প্রয়োগ করা, তাহলে এটা কাজ না। সংসদীয় গণতন্ত্রের কোন বিভাগের গুরুত্ব সবচেয়ে বেশি? সংসদীয় গণতন্ত্রের কোন বিভাগের গুরুত্ব সবচেয়ে বেশি? আইন বিভাগের, শাসন বিভাগের, না বিচার বিভাগের? এখানে যেই বিভাগটা সংসদীয় গণতন্ত্রের মধ্যে কোন বিভাগ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? দেখো, যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, কোন বিভাগ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে? যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলে সংসদীয় সরকার। তাহলে সংসদীয় সরকারে দেখো, সংসদীয় সরকার ব্যবস্থায় বা সংসদীয় গণতন্ত্রে কোন বিভাগ কোনটাকে নিয়ন্ত্রণ করে? আইন বিভাগ শাসন বিভাগকে কি করে? নিয়ন্ত্রণ করে। তার মানে এটা এই বিভাগটাকে নিয়ন্ত্রণ করে। তার মানে কোনটা গুরুত্বপূর্ণ এখানে? আইন বিভাগ গুরুত্বপূর্ণ নাকি শাসন বিভাগ গুরুত্বপূর্ণ? কোনটা? তাহলে উত্তর কি হবে তোমাদের মধ্য থেকে? তোমাদের নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে 47-এর ক। 47-এর ক যারা উত্তর করেছো, যেমন বিশেষ করে আমি দেখতে পাচ্ছি হামদান এবং হচ্ছে আমিনুল ইসলাম নাবিল, লাবণী, ভুল উত্তর লাবণী এর আগের প্রশ্ন থেকে গেছে এখনো, স্নেহা, সামিহা এবং হচ্ছে আলফি। আচ্ছা, তোমরা যারা উত্তর করতে, বিচারক নিয়োগ পদ্ধতি কয়টি? এটা খুবই দরকারি একটা প্রশ্ন। এবং আমাদের বিচারক নিয়োগ পদ্ধতি কি? মানে আমাদের দেশে বিচারক কে নিয়োগ করেন? তোর এতগুলো বানান ভুল হচ্ছে কেন? নিয়োগ, বিচারক কে নিয়োগ করেন বলো তো? এটা কি প্রধানমন্ত্রী করেন? তোমরা এটা নাম্বার ধরো 49, সরি, এটার নাম্বার ধরো মানে একটা নাম্বার আর কি, ধরো 1 নাম্বার। হ্যাঁ, প্রধানমন্ত্রী। এরপরে হচ্ছে কি? রাষ্ট্রপতি। কে নিয়োগ দেয়? তোমরা এটা বলবা, রাষ্ট্রপতি। এরপরে হচ্ছে কি? আইনসভা। আর এটা হচ্ছে কি? বিচার বিভাগ। কোন বিভাগ নিয়োগ দেয় বলো? কারা নিয়োগ দেয়? কে নিয়োগ দেয় বলো? এটার উত্তর করবা। এটা 1 নাম্বার প্রশ্ন। আমি আবার একটু কারেকশন করে দেই, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, কেমন? এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের দেশে বিচারক কে নিয়োগ দেয়? দেখি পারো কিনা। ওকে, দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই তোমরা 48-এর উত্তর করেছো। 48-এর বিচারক নিয়োগ পদ্ধতি হচ্ছে কয় ধরনের? সি বলেছো, 3 ধরনের। হ্যাঁ,
প্রত্যক্ষ, পরোক্ষ এবং যে তোমার কি শাসন বিভাগের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটে, পরোক্ষ ভোটে, শাসন বিভাগের মাধ্যমে, এই তিনটা। উম্মে সালিম রাষ্ট্রপতি বলেছে, 48 রাষ্ট্রপতি। আফরিন চমৎকার, মাহি সুন্দর। এরপরে হচ্ছে সাদিকুল হুসাইন সাহিল উত্তর করেছে, সুন্দর। তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে, আর একটা হচ্ছে পরোক্ষ ভোটের মাধ্যমে, সিনেটের পরোক্ষ ভোটের মাধ্যমে, আর একটা হচ্ছে কি যে আইনসভা তোমার শাসন বিভাগের মাধ্যমে। শাসন বিভাগ বলতে রাষ্ট্রপতির মাধ্যমে। আমাদের দেশে রাষ্ট্রপতি হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দান করেন। আমরা বেশিক্ষণ আর পড়বো না, আমরা খুব কাছেই চলে আসছি। তোমরা একটু ধৈর্য ধরো, লিভ নেওয়ার দরকার নাই তোমাদের। আমি জানি তোমাদের অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার কারণে তোমরা মনোযোগ হারিয়ে ফেলছো। তো বিচারক নিয়োগ পদ্ধতির বিষয়ে জানলাম। এক্স এবং ওয়াই দম্পতি এবং তাদের 10 বছর বয়সী সন্তান জেড সম্প্রতি একটি দুর্ঘটনায় পতিত হয়। মারাত্মক এই দুর্ঘটনায় জেডটা এর মা বাবা নিহত হলেও সে কোনোভাবে বেঁচে যায়। উদ্দীপকে জেড এর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব কার? তাহলে 10 বছর বয়সী জেড একজন অপ্রাপ্তবয়স্ক, মানে নাবালক। এটাকে বলে কি? নাবালক। সে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। তার মানে 18 বছরের নিচে যদি কেউ তোমার কি যে মা বাবা হারিয়ে ফেলে, তাহলে ধরো উত্তরাধিকার সূত্রে সন্তানরা তার পিতামাতার সম্পত্তি পায়, তাই না? তো উত্তরাধিকার সূত্রে পিতামাতা তার সন্তান মানে পিতামাতার সম্পত্তি তার সন্তানরা পায়। কিন্তু সন্তান যদি ছোট হয়, মা বাবা যদি মারা যায়, তাহলে তার সম্পত্তি কে দেখাশোনা করবে? তাহলে তার সম্পত্তি দেখাশোনা করবে কোন বিভাগ বলতো? স্যার ছুটি দেন, দিয়ে দিচ্ছি। এত আনস দেই আপনি আমার আনসার। সাদিয়া প্রিন্স সরি, আমি তোমার চোখে পড়ে নাই। সুরত হাসান বলেছে 1-এর 2। আচ্ছা, যারা 1-এর 2 বলেছো হয়েছে তোমাদের। এবার 49 নম্বর প্রশ্নটা ঘ বলেছে স্থানীয় সরকার বিভাগের, বিচার বিভাগের, শাসন বিভাগের, আইন বিভাগের কোনটা? এখানে অলরেডি একজন ভুল উত্তর দিয়েছে। 49-এর হামদাদ উত্তর সঠিক হয়েছে, হয়নি। এবং হচ্ছে তোমার উম্মে সালিম বলছে তোমার বিচার বিভাগ। যারা বিচার বিভাগ বলতেছো তোমাদের সবারই উত্তর হয়েছে। কারণ যখন একটা শিশু মারা যায়, মানে একটা শিশুর মা বাবা মারা যায়, তখন তার সম্পত্তি দেখাশোনা করে বিচার বিভাগ। কারণ বিচার বিভাগের কাজের মধ্যে নাগরিক অধিকার রক্ষা, নাগরিক অধিকার রক্ষার কাজ করে কে? নাগরিক অধিকার রক্ষার কাজ করে মূলত বিচার বিভাগ। তাহলে নাগরিক অধিকার রক্ষা করে কোন বিভাগ? বিচার বিভাগ। নাগরিক অধিকার রক্ষা করে কোন বিভাগ? বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের কাজ কি? নাগরিক অধিকার রক্ষা করা। এবং এই নাগরিক অধিকার হিসেবে জেডের সম্পত্তি, জেড মানে হচ্ছে নাবালক একটা ছেলে, তার সম্পত্তি, ছেলে বলছি না আমি, এটা সন্তান, ছেলে বা মেয়ে বলে নাই। তো তার সম্পত্তি দেখাশোনার একমাত্র কোন বিভাগের? বিচার বিভাগের আছে। ঠিক আছে, বিচার বিভাগেই মূলত এটা দেখাশোনা করছে। এরপরে আসি, এটা মনে রাখবো, এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসতে পারে। জনগণের, যেটা একটু আগে বলছি আর কি। তো 50 নম্বর প্রশ্নে আমরা যাই। 50 নম্বর প্রশ্নে হচ্ছে জনগণের কিরে জনগণের স্বাধীন অধিকার রক্ষায়, স্বাধীনতা অধিকার রক্ষায় শ্রেষ্ঠ হাতিয়ার কি? একটু আগে বললাম যে জনগণের স্বাধীনতা রক্ষা এবং অধিকার রক্ষায় শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কোন বিভাগ বলতো? কোন বিভাগ? স্বাধীনতা ও অধিকার রক্ষায় শ্রেষ্ঠ হাতিয়ার। খালি মেয়েগো কমেন্ট করেন। আমিনুল ইসলাম নাবিল, তোমার কমেন্ট কয়বার পড়েছিস? তোমাকে একদম মেরে এখান থেকে বস্তা বানায় ফেলবো, ফাজিল ছেলে। রাহাত ভুল হয়ে গেছে। আচ্ছা, সাদিয়া আফরিন হ্যাঁ ভুল হয়ে গেছে। এখানে 50। অজিত দাস ওকে। ফাহিম ফাহাদ বলেছে 50-এর ক। আলভি বলেছে গ। তাহলে দেখো, অধিকার রক্ষা করে স্বাধীনতা মানে রাষ্ট্রের জনগণের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে যেই বিভাগ, অর্পিতা বলেছে ক। মানে আইন বিভাগের কথা বলছো তোমরা, কেন বলছো এটা? আমি একটু আগে বললাম যে রাষ্ট্রের জনগণের অধিকার রক্ষা এবং স্বাধীনতা রক্ষা যেই বিভাগটা কাজ করে, একটু আগে বললাম না যে জনগণের অধিকার রক্ষায় বা হচ্ছে তোমার নাগরিক অধিকার রক্ষায় যেই বিভাগ ভূমিকা পালন করে, অধিকারের কথা যখন আসবে তখন সেটা বিচার বিভাগ। মনে রাখবা, অধিকারের কথা যখন আসবে সেটা বিচার বিভাগ, মৌলিক অধিকারের কথাও যখন আসবে সেটা বিচার বিভাগ। এভাবেই তোমরা উত্তর করবা, ঠিক আছে? মামা উত্তর ভুল হয়েছে। মামা তো আচ্ছা, মামাটা উত্তর সঠিক হয়েছে এবং এখানে রাহাতের উত্তর ভুল হয়েছে। রাহাত এতবার কমেন্ট করতে হবে না, একবার করলেই হবে। স্যার আমি বরিশালে মারতে পারবেন না? হ্যাঁ, সবই সম্ভব, চাইলে চেষ্টা করলে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। জনাব রহমানের রাষ্ট্রে আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হয়। তাহলে রহমানের রাষ্ট্রে আইনের শাসন আছে। আচ্ছা, সবকিছু আইন অনুযায়ী পরিচালিত হয়। ওকে। আইনের চোখে সবাই সমান, অপরাধী যেই হোক না কেন বিচারালয় তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবেন। তাছাড়া রাষ্ট্রটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একই আইন ও
আশ্রয় লাভের সুযোগ রয়েছে। উল্লেখিত রহমানের রাষ্ট্রনীতি হচ্ছে, রাষ্ট্রনীতিতে আছে কি কি আছে, যে ক্ষমতার একত্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন বিভাগের প্রাধান্য, ক্ষমতাহীন আইনসভা। কোনটা? প্রথমবার কমেন্ট দেখলাম তাও ভুল হলো। আচ্ছা, স্যারকে রাগ উঠাইতেছে কেন? বস্তা, হ্যাঁ বস্তা। অধিকার রক্ষা, স্বাধীনতা রক্ষার অধিকার বিভাগ। আচ্ছা, আফরিনা কবির সারা। তোমরা আবার নাম ভুল বললে তো আমার উপর খেপে যাও, বলে যে নাম এটা না ভাইয়া, এরপর ষষ্ঠ অধ্যায়টা পড়াবেন। আচ্ছা, ঋতু ষষ্ঠ অধ্যায়। স্যার কমেন্ট দেখলেই আনস ভুল হয়। আচ্ছা ঠিক আছে, এখানে এটার উত্তর দাও তাহলে তোমরা। এই যে বললাম যে আইনের শাসন রয়েছে, তো কি উত্তর কি হবে? বি বলেছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে। আলফি বলছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে। সুরাত হাসান বলছে বিচার বিভাগের স্বাধীনতার কথা। সুরাত, এটা 51 নম্বর প্রশ্ন। মাহি বলছে যে বিচার বিভাগের স্বাধীনতার কথা। নুসরাত বলছে বিচার বিভাগের, উম্মা সালেম বিচার বিভাগের, আরফিতা বিচার বিভাগের স্বাধীনতা, আফিফা আর শিয়া। আচ্ছা, ঋতু সঠিক উত্তর হয়েছে, মনি উত্তর হয়েছে, সামিহা উত্তর হয়েছে, লাবণী উত্তর হয়েছে। লাবণী উত্তর ভুল হয়েছে, লাবণী উত্তর ভুল হয়েছে, গ হবে না, এটা হবে খ। হ্যাঁ ঠিক আছে, বিচার বিভাগের স্বাধীনতা। কারণ বিচার বিভাগ যখন স্বাধীন থাকবে, আমরা জানি বিচার বিভাগের কাজ হচ্ছে মূলত দুষ্টের দমন। দুষ্টের দমন কি? দুষ্টের দমন মানে হচ্ছে যে তোমার যে নাবিলের মতো যারা আছে তাদেরকে দমন করা এবং সৃষ্টের প্রতিপালন। সৃষ্টের প্রতিপালন, হ্যাঁ, দুষ্টের দমন, সৃষ্টের প্রতিপালন মানে ভালো লোকদের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেওয়া আর দুষ্ট লোকদেরকে দমন করা। হ্যাঁ, তো এই দুষ্টের দমন সৃষ্টির প্রতিপালনই হচ্ছে কোন বিভাগের কাজ? বিচার বিভাগের। লাস্ট ওয়ান, আশা করি তোমরা এটা সবাই পারবে। জনাব রহমানের রাষ্ট্রে আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হয়। আইনের চোখে, এটা তো আমরা পড়ছি সবাই। উদ্দীপকের রহমানের রাষ্ট্রে উল্লেখিত সুযোগ সুবিধার ফলে কি হচ্ছে? উল্লেখিত রাষ্ট্রে রহমানের রাষ্ট্রে উল্লেখিত সুযোগ সুবিধার ফলে কি হচ্ছে? যে তোমার অপরাধের মাত্রা কমে যাবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। কোনটা? উত্তরটা বলো। এটা আশা করি তোমরা বলো। যেখানে বিচার বিভাগ স্বাধীন, সেই বিচার বিভাগের ক্ষেত্রে কি হবে? যে স্যার বরিশালে বেড়াতে আসেন, ইনশাল্লাহ যদি পারি, সম্ভব হয়। এমনি খাইয়া দিলেন স্যার, আমি কই খাইয়া দিলাম? সৃষ্টের পালন। আচ্ছা, মানুষকে কি খাওয়া যায়? এটা কি সম্ভব কোনোভাবেই? তুমি এটুকু বলতে পারতা যে আমাকে এইভাবে দুষ্ট বলাটা ঠিক হয়নি, এটা বলতে পারতা। 52 নম্বর। আচ্ছা, ঘ বলছে সবাই। তার মানে কি? যে রহমানের রাষ্ট্রে সুযোগ সুবিধার ফলে অপরাধের মাত্রা কমে যাবে, কারণ হচ্ছে আইনের প্রয়োগ আছে, মানে দুষ্ট লোকদেরকে দমন করা হচ্ছে সেখানে। তার মানে কি? অপরাধের মাত্রা কমবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। কারণ দুষ্ট লোক যখন জেলে চলে যাবে, জনগণরা অধিকার পাবে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। কারণ শাস্তি পেলে সবাই, ওই যে তোমার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, সেটা হচ্ছে কি, মাইরে নাকি মারি, মানে মায়ের দিলে নাকি ভূত সহ পালায়। সেটা একটা আঞ্চলিক ভাষায় এরকম বলে আর কি। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যে কি, মায়েরে, ওই যে মায়েরে ভূতেও ডরায়। হ্যাঁ, তো এইটাই বলে আর কি, যে মায়ের দিলে ভূতও নাকি পালায়। এটাই স্যার, এটা বরিশালের ভাষা, এটা বরিশালের ভাষা। আচ্ছা, এখানে সব বরিশালের ভাষা হয়ে যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে এরপরে আর প্রশ্ন নাই আমাদের। ও লাস্ট ওয়ান তাহলে এটা। প্রাচীনকালে 53 নম্বর প্রশ্ন। প্রাচীনকালে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ব্যবস্থা চিন্তা ভাবনা শুরুর কারণ হলো প্রতিটি বিভাগের, দেখো, প্রাচীনকালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা চিন্তা ভাবনা শুরুর কারণ হলো প্রতিটি বিভাগের কি কি সচেতনতা বৃদ্ধি করা, আধুনিকতা বৃদ্ধি করা, স্বেচ্ছাচারিতা রোধ করা, কর্মক্ষমতা বৃদ্ধি করা। কোনটা? স্বেচ্ছাচারিতা রোধ করা, আধুনিকতা বৃদ্ধি করা, সচেতনতা বৃদ্ধি করা। দেখো, আমরা সচরাচর, হ্যাঁ, যেমন আমি আমার কথা যদি বলি, আমি আমার ছোটো ভাইয়ের সাথে একই টেবিলে পড়তাম। হ্যাঁ, আমার ছোটো ভাই সে এই পাশে বসলে আমি এই পাশে বসলাম, পড়ার টেবিল ছিল, তো আমার বইপত্র এদিকে সরাই ছিটায় রাখতাম, সে এইদিকে সরাই ছিটায় রাখতো। তো স্বাভাবিকভাবে দুজনেই হচ্ছে একই বয়সী, সমবয়সী। সে আমার মাত্র 2 বছরের ছোট। তো সেই হিসেবে তার সাথে আমার একটা মানে পড়তে বসলেই সে ঘুমায় যেত। হ্যাঁ, তো এতে করে আমি তারে ডিস্টার্ব করতাম ঘুমের মধ্যে, সেই উঠে চিল্লাপাল্লা করতো। তো মাঝে মধ্যে সে আবার আমাকে বলতো যে এটা যাতে না করি। তো দুইজনেরই কি হচ্ছে, হ্যাম্পার হচ্ছে। পরে আমি কি করলাম, যে আমি আমার পাশের রুমে আর একটা টেবিলে চলে গেলাম এবং সেখানে আমি পড়া শুরু করলাম। এরপর থেকে আমি তার সাথে আর বসি নাই। তার ফলে কি হয়েছে, যে আমি আমার পড়া পড়লাম, সে তার পড়া পড়ল।
ঠিক আছে, তার মানে কি ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে দুইটা মানে একটা টেবিল থেকে দুইজনকে সরিয়ে দুইটা টেবিলে দুইজনকে বসানো, এটা অনেকটাই সেরকম। অর্থাৎ যেই বিভাগগুলো আছে, আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে এবং বিচার বিভাগ আছে, হ্যাঁ। তো এতে করে কি হয়েছে বলতো, এই তিনটে বিভাগকে আলাদা করলে যে হবে কি, অতীতে মনে করা হতো যে তোমার কি করা যাবে, যে তিনটে বিভাগকে আলাদা করলে যে তোমার কর্মক্ষমতা বাড়ানো যাবে, ঠিক আছে। আমি মনে করতাম যে তার সাথে আমি না বসলে আমি আরো বেশি পড়তে পারবো, এই জন্য আমি আলাদা হয়ে আরেকটা টেবিলে বসছিলাম, যার কারণে আমার মানে আমি আরো বেশি পড়তে পেরেছি। তো সুরাত হাসান উত্তরটা বুঝতে পেরেছে, এই জন্য কর্মক্ষমতা বৃদ্ধি লেগেছে। তাহলে অতীতে বা প্রাচীনকালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থার চিন্তা ভাবনা শুরু কারণ হলো প্রতিটি বিভাগের মধ্যে কর্মক্ষমতা বৃদ্ধি করা। তাহলে তিনটে বিভাগের মধ্যে কাজ বাড়ানোটাই হচ্ছে কি, যে তোমার কি, যে তোমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ অন্যতম লক্ষ্য। এটা তো তোমরা সবাই পারো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা, এটা তো আর বলতে হচ্ছে না। তার বইয়ের নামও তোমরা জানো, যে মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লস, এই যে এটা তোমরা, এটা নিশ্চয়ই তোমরা এর আগেও তোমরা দেখছো। তো সব মিলে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে এগুলা। আমরা প্রায় হচ্ছে কয়টা স্লাইড পড়ছি আমরা জানো, তোমরা সব মিলে এই কয়টা ক্লাসের মধ্যে হয়তো সবগুলো স্লাইড পড়ো না, 156টি স্লাইড আছে আমাদের। 156টি স্লাইডে টাইপ করা, এই কাজগুলো করা এবং সামগ্রিকভাবে একটা ক্লাস নেওয়া, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে, আবার তার উপরে হচ্ছে তোমাদের এই যে এত জলমলে লাইট এবং হচ্ছে গরমের মধ্যে এসির বাতাস খাইতে খাইতে ক্লাস করা। হ্যাঁ, তোমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ এসির বাতাস খাওয়া তো দারুণ ব্যাপার গরমের মধ্যে। হ্যাঁ, এই যে তুমি গরমের মধ্যে এই 2 মিনিট ভালো লাগবে, এরপর থেকে তোমার আর ভালো লাগবে না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। এবং আমরা আজকে লেকচার 5-এর মধ্য দিয়ে সিভিক্সের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক, এবং হচ্ছে যদিও বা তোমরা ক্লাসে টপিক পড়ালে সেটা থাকতে চাও না, যার কারণে এই অধ্যায়টা আমি তোমাদেরকে, এই স্লাইডগুলো হচ্ছে তোমাদেরকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে, অর্থাৎ আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা দিয়ে দিব, এবং খুব শীঘ্রই তোমরা সেটা পেয়ে যাবে। অর্থাৎ এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা মেসেঞ্জার যে লিঙ্ক আছে, আমাদের পেজ যেটা আছে পড়ালেখা পেজের সামনেই দেখবা যে সেখানে রিভিউ অপশন, তারপরে অ্যাবাউট অপশনের মধ্যে গেলে সেখানে একটা মেসেঞ্জার চ্যানেল পাবে, সেই চ্যানেলে ইন করে থাকো তোমরা। আমি শীঘ্রই এই পিডিএফটা দিব, সেখানে এই সপ্তম অধ্যায়ের পূর্ণাঙ্গ একটা স্লাইড তোমরা পাবে, সেই স্লাইডটা পড়ে নিলেই হবে, ঠিক আছে। ওকে, আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে কোচিংয়ে এক্সাম ছিল কিন্তু ভুলে গেছিলাম, বৈশাখী সাদিয়া ভুলে যাইলে হবে না, কোচিংয়ে এক্সাম ভালোভাবে দাও তোমাদের পরীক্ষার সামনে, ঠিক আছে। স্যার সবগুলোর প্রশ্নের উত্তর ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দরভাবে পেরেছো, ইয়েস হয়েছে প্রায় সবগুলোই। আচ্ছা ঠিক আছে ঋতু। রুদ্রদেব, রুদ্র, আচ্ছা কর্মক্ষমতা বৃদ্ধি, স্যার খিদা লাগছে আজকে, আর থাক, এই যে আমি সিঙ্গারা খাই আমার অবস্থা খারাপ। আরে না পাগল, যাহা সত্য তাহাই বললাম। আচ্ছা, এরপরে ক্লাসগুলো কোথায় পাবো? ক্লাসগুলো পেজে পাবে, পেজে পেজে, ঠিক আছে। তোমাদের ক্লাস কেমন লেগেছে? এরপরে কোন অধ্যায় তোমরা চাও একটু বলো তো দেখি, তোমরা যারা আজকে লাইভে আছো। স্যার অনেকগুলো তো হইলো, এবার উইনারকে বলেন, পুরস্কার দেন। আচ্ছা, হামদান হুসাইন বলছে যে উইনারকে হইলো পুরস্কার দেন। আমার কাছে মনে হয় কি যে লাবণীর প্রশ্ন মানে তার উত্তর করা, হ্যাঁ উত্তর করা, লাবণী অনেকগুলো প্রশ্নের উত্তর করেছে, যদি পুরস্কার পায় তাহলে সেই পাবে। তো পুরস্কার দেওয়ার ঘোষণাটা আমি তো অলরেডি একবার দিয়ে ফেলেছি, যে এই পুরস্কারটা পাওয়ার কথা সে পেয়ে গেছে। ওকে, তোমাদের বলবো যেটা, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে কোন অধ্যায় তোমরা চাও, যে অধ্যায়টা তোমরা পারো না সেটা আমাকে বলো। অনেকগুলাই ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট ক্লাস করলে তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওকে, তোমাদের বলো তোমাদের নেক্সট ক্লাসে কোন অধ্যায় পড়াবো, কোন অধ্যায় পড়াবো, দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত, 2 মিনিট। অষ্টম অধ্যায় পড়ান, খুব ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, দ্রুত বলো, দ্রুত কোন অধ্যায় পড়াবো? ষষ্ঠ অধ্যায় পড়াবেন ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। এবং তোমরা যদি বলো যে ষষ্ঠ অধ্যায় পড়াইতে, দেন আমি তোমাদেরকে পড়াবো এটা। এবং তোমাদের সবার দিন ভালো কাটুক, সময় ভালো কাটুক। এবং আমাদের পড়ালেখার যে চলমান কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। আমাদের বর্তমানে রানিং কোর্সগুলোর মধ্যে অন্যতম যে কোর্সগুলো আছে সেই কোর্স সম্পর্কে তোমরা জানতে আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিতে পারো। এবং আমাদের এই কোর্সগুলো, এবং এখানে এই যে র্যাপিড বেস যেটা আছে, এটা কোর্স ফি কমে 1540 টাকা চলে আসছে। 1540 টাকা এখন ডিসকাউন্ট চলছে, 30% ডিসকাউন্ট, যার কারণে এটা 1540 টাকায় তোমরা ভর্তি হয়ে যেতে পারো। নেক্সট গিফট দিবেন নাকি না বলেন, নেক্সটে দিব কি না? আচ্ছা নেক্সটে আমি এরকম কিছু প্রশ্ন রেডি করে আনবো যেগুলো তোমরা পারলে তোমাদেরকে গিফট দেওয়ার ব্যবস্থা করা হবে।
লাবণী নেক্সট টাইম ইনশাআল্লাহ, নেক্সট টাইম পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।